নমস্কার সবাইকে। আজকের একটা নতুন ভিডিও। সো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা খুব কমন একটা সমস্যা যেটা আমি ডে টু ডে প্র্যাকটিসে দেখি। তো তার নাম হচ্ছে অ্যাজমা। এটাকে অনেকে অ্যাস্থমা বলেও জেনে থাকে, কিন্তু ওর আসল যে উচ্চারণ সেটা হচ্ছে অ্যাজমা। তো এই রোগটা যদিও খুব কমন, কিন্তু এটা ডায়াগনোসিস কিন্তু অনেক সময়, বেশিরভাগ সময় কি হয়, ডায়াগনোসিসটা লেট ডায়াগনোসিস হয় এবং অনেক সময় এটা আনডায়াগনোসড থেকে যায়। তার কারণ হচ্ছে কিছু মিসকনসেপশন এই রোগটা নিয়ে সম্পর্কে রয়েছে, সেগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো। সো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি হেল্পফুল হবে। নমস্কার, আমার নাম ডক্টর সুমন মণ্ডল। আমি একজন কনসালটেন্ট পালমোনোলজিস্ট। আমি প্র্যাকটিস করছি টেকনো গ্লোবাল হসপিটাল ব্যারাকপুর, বিএমআরসি ব্যারাকপুর। অ্যাজমা এই রোগটা, এটা একটা চেস্টের সমস্যা অবভিয়াসলি, এবং এটা একটা ক্রনিক সমস্যা। মানে এই প্রবলেমটা যদি আপনার থেকে থাকে, তাহলে এর যে সিমটমসগুলো, এটা আপনার মাঝে মাঝে আপনার এই সিমটমসগুলো হবে, এবং মাঝে মাঝে হবে, এবং এর কিছু ট্রিগার্স থাকে, মানে কিছু কারণ থাকে যেগুলোতে এক্সপোজ হলে তখন আপনার এই সিমটমসগুলো ইউজুয়ালি দেখা যায়। তো এই সিমটমসগুলো আগে আমি বলে দিই। তো সেগুলো হচ্ছে, 1 নম্বর হতে পারে আপনার একটা ঘন ঘন কাশি হওয়া, একটা শুকনো কাশি, একটা ড্রাই কাফ হবে। কফ খুব সামান্য বেরোতে পারে বা নাও বেরোতে পারে, বেশিরভাগ সময় বেরোবে না, এবং এই কাশিটা মাঝে মাঝেই হবে, আবার কমে যাবে, আবার হবে, এবং সেটার একটা সিজনাল ভেরিয়েশন থাকবে। যখনই ওয়েদার চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হবে বাইরের, তখনই আপনার এরকম একটা সমস্যা দেখা যাবে। সেকেন্ড একটা হতে পারে, বুকের মধ্যে একটা চাপ ভাব থাকতে পারে, যেটাকে আমরা বলি চেস্ট টাইটনেস। 3 নম্বর হচ্ছে একটা বুকের মধ্যে একটা শো শো করে একটা শ্বাস প্রশ্বাস যখন আপনারা নিচ্ছেন, তখন একটা বুকের মধ্যে একটা আওয়াজ হতে পারে, যেটাকে আমরা বলি হুইজিং। আর 4 নম্বর হচ্ছে আপনার একটা শ্বাসকষ্ট হতে পারে। আপনি যখন হাঁটাচলা করছেন, আপনি নর্মাল অ্যাক্টিভিটিসগুলো করছেন, সেটা করতে গিয়ে মনে হচ্ছে যে আপনি হাঁপাচ্ছেন, একটু দাঁড়িয়ে পড়তে হচ্ছে শ্বাস নেওয়ার জন্য। তো এটা ডিপেন্ডিং অন সিভিয়ারিটি আপনার বিভিন্ন রকমের লেভেলের একটা শ্বাসকষ্ট হতে পারে। তো মূলত এই 4টে সিমটমস হবে, এবং এগুলো এপিসোডিক হয়, মাঝে মাঝে হবে। এবং কখন হবে? যখন আপনার এই ট্রিগার্সগুলো আপনি এক্সপোজড হবেন, যেরকম বললাম, ওয়েদার চেঞ্জ হলো বাইরে, বা টেম্পারেচারটা কমলো, ঠান্ডা হাওয়াতে আপনি এক্সপোজড, বা ঠান্ডা হাওয়া আপনার নাক দিয়ে ঢুকলো, বা আপনি ধুলোবালিতে গেলেন, বা কোনো ইমোশনাল স্ট্রেস বা ফিজিক্যাল স্ট্রেস হতে পারে, হঠাৎ করে আপনি এক্সারসাইজ করলেন, সেখান থেকেও হতে পারে, বা একটা সর্দি কাশি, নর্মাল যে সর্দি কাশি আমাদের লাগে, সেটা থেকেও ওটা আমার সিমটমসগুলো বেড়ে যেতে পারে। মূলত আপনার এরকম একটা সিমটমস আপনার হবে। তো আপনার একবার যদি সিমটমটা হয়, ফর দ্য ফার্স্ট টাইম যদি আপনার এই সিমটমটা হয়, তখন আমরা ইউজুয়ালি এটা তখনই আমরা এটাকে অ্যাজমা বলি না। বাট এই সিমটমসগুলো, কারণ অ্যাজমা থাকতে গেলে আপনার এই সিজনাল ভেরিয়েশন, এই জিনিসটা থাকতে হবে। তো যখন আপনার এরকম একটা প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন, যে আপনার যখনই ওয়েদার চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, এই সিমটমসগুলো রেকার করছে, মানে মাঝে মাঝে হচ্ছে, তখন এটা অ্যাজমার পর্যায়ে দাঁড়াবে, বা তখন এটাকে অ্যাজমা বলা যায়। তো আপনার এই ধরনের সিমটমস যদি হয়, তাহলে অবশ্যই একজন পালমোনোলজিস্টকে কনসাল্ট করা উচিত আপনার। সেকেন্ড যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে মানে যে কাশি হওয়াটা, যেহেতু কাশি একটা খুব কমন একটা সিমটম, অনেক কারণেই কাশি হতে পারে। এই সর্দি কাশিটা তো খুব কমন একটা জিনিস, তো এটা যেহেতু অ্যাজমার সাথে খুব ওভারল্যাপ করে, যার জন্য এই সিমটম অফ অ্যাজমা, মানে যাদের শুধুমাত্র কাশি হয়, এটা অনেক সময় মিস হয়ে যায়, কারণ তারা সেরকমভাবে জিনিসটাকে গুরুত্ব দেয় না। কারণ কাশি একটা খুব নর্মাল জিনিস, এটা অনেকেরই হয়, আবার কমে যায়। আমরা হয়তো ভাবি যে এটা হয়তো এমনি সিম্পল জ্বর সর্দি কাশির একটা পার্ট, এটা কমে যাবে, কিন্তু এটা অন অ্যান্ড অফ হতে থাকে। আপনারা বাইরে থেকে কাফ সিরাপ নিয়ে খাচ্ছেন ওভার দ্য কাউন্টার, হয়তো টেম্পোরারি কিছু রিলিফ হয় মাঝে মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম সময় হয় না। তো এটা সিমটমসটা ঘুরে ঘুরে আসে আবার। তো এই একটা খুব বড় কারণ, যার জন্য কি হয়, এই অ্যাজমা এই রোগটা আনডায়াগনোসড থাকে। তো এবার আসছি যে আরেকটা যেটা অ্যাসপেক্ট আছে, যে অ্যাজমা এমনিতেই অনেক মেজরিটি আনডায়াগনোস থাকে। সেকেন্ডলি হচ্ছে, যাদের ডায়াগনোসড হয়েছে, ম্যাক্সিমাম লোকেরই কিন্তু তারা আনট্রিটেড থাকে, মানে বা তাদের পুরোপুরি যে ট্রিটমেন্ট যেটা দরকার সেটা কিন্তু হয় না। তার মেন কারণ সেটা হচ্ছে যে মানে যে ট্রিটমেন্টের একটা ডিউরেশন, যেহেতু এটা একটা ক্রনিক সমস্যা, এর যে ট্রিটমেন্ট, এই যে ডিউরেশন অফ ট্রিটমেন্ট একটু প্রলংড হয়। তো প্রলং ট্রিটমেন্ট যেহেতু, সেই জন্য অনেকেই কি হয়, মেডিসিনটা ডিসকন্টিনিউ করে দেয়। কারণ অ্যাজমা যদিও ক্রনিক, এটা খুব ওয়েল রিভার্সিবলও। তো এর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে সিমটমসগুলো ভেরি ওয়েল রিভার্সিবল। তো আমরা যদি সঠিক মেডিসিন নিলে, এই যে সিমটমসগুলো খুব তাড়াতাড়ি কিন্তু রিগ্রেস করে যায়, মানে কমে যায়। কিন্তু সমস্যাটা কোথায়, যে কমে যখনই যাচ্ছে, তখনই আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে ওষুধগুলো আগেই বন্ধ, মানে কমে যাওয়ার সাথে সাথে ওষুধগুলো বন্ধ করে দিচ্ছেন। ওষুধ বন্ধ করে দেওয়ার ফলে যেটা হয়, সেটা হচ্ছে যে বিকজ অফ দ্য নেচার, মানে এই রোগটার নেচার যেরকম এপিসোডিক হবে, যে ট্রিগারগুলোর জন্য সিমটমসগুলো হচ্ছে, সেই ট্রিগারের অপেক্ষাটা করবে রোগটা। তার মানে যখনই আবার একটা কোনো ভাইরাল ইনফেকশন হলো, বা আপনি আবার কোনো ওয়েদার চেঞ্জ হবে, বা যেই কারণে হচ্ছে, যেই কারণে আপনার অ্যাজমার সিমটমসগুলো হচ্ছে, সেই সিমটম, যেই ট্রিগার ফ্যাক্টরসগুলোর সাথে যখনই আপনি এক্সপোজ হবেন, আবার সেই সিমটমসগুলো কিন্তু ফিরে আসে, বিকজ আপনি ট্রিটমেন্টটা আগেই ডিসকন্টিনিউ করে দিয়েছেন। যার জন্য কি হয়, অনেকে আবার এটাও ভাবে যে এই ওষুধ খেলাম, কমে গেল, আবার হচ্ছে। এই বারে বারে এই ওষুধ খাওয়া, এটা একটা খুব বড় সমস্যা, অনেকে ভাবে। তো এই ওষুধ খেলেও এটা ছাড়ছে না, সেটা ভেবে কি হয়, ওষুধটা খায় না। এর যে ট্রিটমেন্ট, সেই ওষুধটা সে খাচ্ছে না। তো অনেকে যেটা ভাবে যে ট্রিটমেন্ট করালেও এটা ঠিক হয় না, ঠিক আছে, এটা অনেক দিন ট্রিটমেন্ট করতে হবে, লাইফ লং ট্রিটমেন্ট করতে হবে। তো এই ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই। তো এই জন্য এই সমস্ত ভেবে কি হয়, অনেকে ট্রিটমেন্ট করায় না। তো এটাও একটা খুব বড় মিসকনসেপশন। কারণ
ট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে, কারণ আপনার সিমটমস কমে গেলেও আপনাকে যে এর যে মেডিসিনসগুলো সেগুলো কিছু ফর টাইম পিরিয়ড, সার্টেন একটা টাইম পিরিয়ডের জন্য আপনাকে সেটা কন্টিনিউ করতে হবে, আপনাকে ডক্টরের সাথে ফলো আপ করতে হবে। অ্যান্ড ডিপেন্ডিং অন আপনার সিমটমস স্কোর, যে আপনার সিমটমসগুলো সিভিয়ারিটি কতটা কমছে সেটা দেখে আপনার যে মেডিসিনসগুলোকে গ্র্যাজুয়ালি আমাদের কমাতে হয়, তবেই গিয়ে একটা ওয়েল কন্ট্রোল, এই অ্যাজমাটাকে একটা ওয়েল কন্ট্রোল জায়গায় আমরা আনতে পারি, যেখানে থেকে কি হবে, যখন আপনি সেই জায়গাটায় যাবেন যেখানে আপনার অ্যাজমাটা ওয়েল কন্ট্রোল আছে, তখন আপনার যে সিমটমসগুলো সেটা কিন্তু খুবই রেয়ার হবে, মানে হয়তো বছরে একবার হলো বা 2 বছর 3 বছরে একবার হলেও খুবই মাইল্ড হবে। আদারওয়াইজ কী হবে, আপনার এই সিমটমসের ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু বাড়তে থাকবে, আরও বেশি ফ্রিকোয়েন্টলি হবে, আরও সিভিয়ার হবে, এবং হঠাৎ করে কখনো অ্যাকিউট এক্সাজারবেশন অ্যাজমা হতে পারে, যেটা একটা খুবই লাইফ থ্রেটনিং একটা কন্ডিশন, যেখানে আপনার অক্সিজেন লেভেল ড্রপ করতে পারে, আপনাকে মানে ভেন্টিলেটরি সাপোর্ট লাগতে পারে, ভেন্টিলেশন সাপোর্ট লাগতে পারে। তো খুবই একটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন কিন্তু হতে পারে, এবং এটা বয়স্কদেরও হতে পারে, যারা কম বয়স অ্যাজমা পেশেন্টস আছে তাদেরও কিন্তু হতে পারে। সো অ্যাজমা যদি থাকে দেন ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, আপনাদের কেয়ারফুল থাকতে হবে এবং এটাকে ওয়েল কন্ট্রোল একটা স্টেটে আনতে হবে। ওয়েল কন্ট্রোলড স্টেটে যখন থাকবে তখন আপনারা কিন্তু অফ মেডিকেশন আপনারা যেতে পারেন, মানে উইদাউট মেডিসিন আপনারা চলতে পারবেন। হয়তো জাস্ট এসওএস আপনাদের ইউজ করতে হবে, যখন সমস্যা হবে তখন ইউজ করতে হবে, সেরকম পর্যায়ে আপনারা যেতে পারবেন। আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে যে এই অ্যাজমার যে মেইন স্টে অফ ট্রিটমেন্ট সেটা হচ্ছে ইনহেলার্স, এবং ইনহেলার নেওয়াতেই অনেকের একটা অনীহা রয়েছে। তো সেটা কেন আছে, কারণ ইনহেলার সংক্রান্ত, ইনহেলারকে কেন্দ্র করে অনেক কিছু ভুল ধারণা আমাদের সমাজে আছে, যে ইনহেলার এটা একটা অ্যাডিকশনের ব্যাপার, অভ্যেসে পরিণত হবে, আমাদের সবসময় সারা জীবন ইনহেলার নিতে হবে, ইনহেলার নিলে হার্ট দুর্বল হয়ে যায়, এরকম কিছু অনেক ভুল ধারণা রয়েছে, যার জন্য ডক্টরের অ্যাডভাইস থাকার সত্ত্বেও কিন্তু পেশেন্টরা কি করে, ইউজুয়ালি ইনহেলার নিতে চায় না, বা নিলেও বেশি দিন তারা কন্টিনিউ করছে না সেটাকে, যার ফলে কি হয়, এই অ্যাজমাটা আনট্রিটেড থাকে। তো আনট্রিটেড যদি থাকে বা এর মানে আন্ডার ডোজিং যদি হয় ইনহেলারের, আর যদি ইনহেলারের সেক্ষেত্রে আন্ডারডোজিং থাকে, তাহলে অবভিয়াসলি সিমটোম্যাটিক যে রিলিফটা সেটা কিন্তু প্রপারলি হবে না। মানে ইনহেলার অবশ্যই নিতে হবে আপনাকে, কারণ এই রোগের পৃথিবীতে কোথাও ইনহেলার ছাড়া আর কোনো বেটার মেডিসিন নেই। হ্যাঁ, অবভিয়াসলি এর সাথে কিছু ওরাল মেডিসিনসও থাকবে যেগুলো আপনাকে নিতে হবে টাইম টু টাইম, কিন্তু এর মেইন স্টে অফ ট্রিটমেন্ট সেটা হচ্ছে একমাত্র ইনহেলার্স। আপনি যদি ভাবছেন যে ইনহেলার ছাড়া আপনি অন্য মেডিসিন দিয়ে ম্যানেজ করে নেবেন, সেটা পসিবল নয়। এবং ইনহেলার কেন এটার মেইন স্টে অফ ট্রিটমেন্ট, কারণ আপনি একবার ভেবে দেখুন যে আপনার এই যে অ্যাজমার যে প্রবলেমটা, এটা অ্যাকচুয়ালি কি, এটা কেন হচ্ছে, তার কারণ অ্যাজমাতে কি হচ্ছে, আমাদের লাংসের যে শ্বাসনালীগুলো, যেটাকে আমরা এয়ারওয়ে বলি, তো সেখানে এমন একটা সমস্যা হচ্ছে যার ফলে শ্বাসনালীগুলো সরু হয়ে যায়, যেটাকে আমরা বলি ব্রঙ্কো কনস্ট্রিকশন বা ব্রঙ্কোস্প্যাজম বলা হয়। এই শ্বাসনালীটা শুরু হয়ে যাওয়ার জন্য আপনার কি হচ্ছে, তখন একটা শ্বাস নিতে আপনার একটা কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, কাশি হচ্ছে, একটা শব্দ, যেটা বুকের মধ্যে শ্বাস নিলে যে একটা শব্দ, সেই শব্দটা হওয়া, বা হাঁটাচলা করতে গেলে হাঁপিয়ে যাওয়া, এই সমস্ত সিমটমসগুলো কিন্তু সেই কারণের জন্যই হচ্ছে। তো এই যে ইনহেলারটা আপনি নিচ্ছেন, এই ইনহেলারটা কি করছে, ডাইরেক্টলি আপনার মুখ দিয়ে গিয়ে আপনার কি হচ্ছে, ডাইরেক্ট এটা শ্বাসনালীতে যাচ্ছে, এবং এর যে ওষুধটা সেটা ডাইরেক্টলি আমার আপনি শ্বাসনালীতে কাজ করছে, যাতে এই যে এয়ারওয়েটা যেগুলো আপনার শুরু হয়ে গেছে সেগুলো আবার নর্মাল সাইজে ফিরে আসুক, তবেই আপনার শ্বাস প্রশ্বাস যে ব্রিদিংটা আপনার সেটা নর্মালি হতে পারবে। আপনি যদি একটা ওরাল ট্যাবলেট খাচ্ছেন বা ওরাল কোনো মেডিসিন যদি নেন, সেটা ডাইরেক্ট আপনার স্টমাকে, আপনার পেটে যাবে, তো পেটে যাবে, সেখান থেকে আপনার সেটা রক্তে মিশবে, তারপরে সেই রক্তে থেকে সেটা আপনার লাংসে বা এয়ারওয়েতে গিয়ে তার কাজ করার সুযোগ হবে। তো সেখানে আপনার প্রসেসটা কতটা লেন্দি প্রসেস। কিন্তু ইনহেলার নিলে কি হচ্ছে, ডাইরেক্টলি আপনার যেহেতু ওষুধটা লাংসেই চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার অনসেট অফ অ্যাকশন, মানে ওষুধটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারছে, আরও ভালোভাবে কাজ করতে পারছে, যার জন্য এই ইনহেলারকে কিন্তু মেইন স্টে অফ ট্রিটমেন্ট ফর অ্যাজমা বা যে কোনো এই ধরনের টানের সমস্যা যখন যাদের আছে তাদের ক্ষেত্রে ইনহেলার কিন্তু মেইন স্টে অফ ট্রিটমেন্ট। আরেকটা যেটা খুব কমন কারণ হয় ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করার, সেটা হচ্ছে যে অনেকে বলে যে আমি ওষুধ খাচ্ছি, আমি ইনহেলার নিচ্ছি, তারপরেও আমার তো সমস্যা কমছে না, তাহলে আমার ওষুধ খেয়ে লাভটা কি। তো তাদের দেখা গেছে তাদের ইনভেরিয়েবলি যে কারণটা হয় সেটা হচ্ছে যে তাদের ইনহেলেশন টেকনিক সেটা কিন্তু ঠিক নয়। তো কারেক্ট ইনহেলার টেকনিক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার যে ইনহেলেশন ওষুধটা আপনি নিচ্ছেন সেটা ডাইরেক্টলি আপনার লাংসে যাচ্ছে, এবং যদি টেকনিক ঠিক না হয় তাহলে ওষুধটা কিন্তু লাংসে পৌঁছবে কম, আপনার মুখের মধ্যে ওরাল ক্যাভিটিতে আমাদের থেকে যাবে বেশি, সেক্ষেত্রে কিন্তু ওষুধের কাজ কিন্তু আপনার প্রপারলি হবে না। সো কারেক্ট ইনহেলার টেকনিকটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে এটা বেসিক্যালি ইনহেলার দু রকমের আপনারা দেখবেন, একটা হচ্ছে একটা স্প্রে ফর্মে থাকে যেটাকে আমরা বলি মিটার ডোজ ইনহেলার, আরেকটা থাকে ক্যাপসুলস, ছোটো ছোটো ক্যাপসুল, যেটাকে আমরা ট্রান্স ক্যাপ বা রোটা ক্যাপ, রিভোলাইজার, এই ধরনের আপনারা শব্দ শুনে থাকবেন। তো ফার্স্টে আসি ইনহেলার, যেটা মিটার ডোজ ইনহেলার। মিটার ডোজ ইনহেলার হচ্ছে একটা স্প্রে ফর্মে থাকে, ওটাকে নিতে গেলে একটা স্পেসার বলে একটা ডিভাইস থাকে। তো এই স্পেসার, তো আপনারা স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন যে স্পেসার বলে একটা ডিভাইস থাকে, এই স্পেসার ডিভাইস এটার সাথে কানেক্ট করে তারপরে আপনাকে নিতে হবে। তো ঠিক এরকম একটা পজিশনে আপনাকে স্পেসারটাকে নিতে হবে, এটা মুখের সাথে লাগাতে হবে, অ্যান্ড দেন আপনাদের ওই ক্যানিস্টারটা প্রেস করতে হবে। প্রেস করার পরে
বড় করে লম্বা নিঃশ্বাসটাকে নিতে হবে, বুক ফুলে থাকবে, শ্বাসটাকে ধরে রাখতে হবে 10 সেকেন্ড অ্যান্ড দেন শ্বাসটাকে ছাড়তে হবে। এই জিনিসটা আপনাদের করতে হবে এবং এটা আপনাদের একবার ক্যানিস্টারটাকে প্রেস করার পরে 3বার আপনাদের এই স্টেপটাকে রিপিট করতে হবে, যাতে কিনা একটা স্প্রেতে একটা পাফে যতটা ওষুধ বেরোচ্ছে আপনাদের ম্যাক্সিমামটাই যাতে লাংসে যেতে পারে। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ট্রান্সক্যাপ। তো ট্রান্সক্যাপ আপনি কীভাবে নেবেন, তো দেখবেন এরকম একটা ডিভাইস আপনাদের থাকবে। এটাকে কি করতে হবে, দেন এই যে জায়গাটা দেখছেন এখানে ক্যাপসুল ভরতে হবে, দিয়ে এটাকে বন্ধ করতে হবে, তারপরে সাইডে যে এটাকে প্রেস করতে হবে, প্রেস করলে ভেতরে ক্যাপসুলটা আপনার পাউডার হয়ে যাচ্ছে। তারপর এটাকে জাস্ট মুখের মধ্যে মাউথ পিসটা মুখের মধ্যে দিয়ে শ্বাস নিতে হবে, বুক ফুলিয়ে বড় করে শ্বাস নেওয়া অ্যান্ড দেন শ্বাসটাকে ধরে রাখা 10 সেকেন্ড অ্যান্ড দেন শ্বাসটাকে ছাড়া এর মধ্যেই। অ্যাগেন এটাকে 3বার আপনাদের রিপিট করতে হবে। একবার ক্যাপসুল ভরার পরে এটাকে পুরো 3বার আপনাদের শ্বাস নেওয়া এবং ছাড়াটাকে 3বার করতে হবে, যাতে পুরো মেডিসিনটা আপনাদের লাংসে চলে যেতে পারে। তো এটা হচ্ছে আপনার কারেক্ট ইনহেলার টেকনিক। আপনি যেটাই নিচ্ছেন, আইদার আপনি ইনহেলার ইউজ করছেন, মানে মিটার ডোজ ইনহেলার ইউজ করছেন বা ট্রান্সক্যাপ ইনহেলার ইউজ করছেন, আপনাকে এই কারেক্ট প্রসিডিউরটাকে ফলো করতে হবে, তবে গিয়ে আপনার ওষুধের ম্যাক্সিমাম কাজটা কিন্তু আপনারা পাবেন। তো এটা বলে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। তো আপনাদের যদি মনে হয় যে আপনাদের এই ধরনের সিমটমস হচ্ছে, দেন সেক্ষেত্রে অবশ্যই একজন পালমোনোলজিস্টকে কনসাল্ট করুন। আর যদি আপনার মনে হয় যে আপনার অ্যাজমা রয়েছে কিন্তু আপনার ওষুধ খাওয়া সত্ত্বেও বা ইনহেলার নেওয়ার সত্ত্বেও আপনার সিমটমসগুলো বারে বারে ফিরে আসছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন পালমোনোলজিস্টকে দেখান, কারণ সেক্ষেত্রে মেবি আপনার ওষুধের ডোজিং বা ইনহেলার কিছু চেঞ্জ করার দরকার হতে পারে। কারণ উইথ প্রপার ট্রিটমেন্ট আপনার সিমটমস কিন্তু রেকার বা ফ্রিকোয়েন্টলি হওয়ার কথা নয়। যদি হয় তার মানে অ্যাজমা কিন্তু আপনার কন্ট্রোলে নেই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্রিটমেন্টটাকে রিকনসিডার করতে হবে। সো জিনিসটাকে ফেলে না রেখে অবশ্যই ডাক্তারের কাছে যান এবং যাতে সঠিক চিকিৎসাটা আপনারা নিতে পারেন। থ্যাংক ইউ।